জব উইথ এমসিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওতে অন্নপূর্ণা যোজনার ফর্ম কীভাবে পূরণ করবেন সে বিষয়ে বিস্তারিত বলবো। প্রথমে বলে রাখি, ফর্মটি 12 পৃষ্ঠার। অনেকেই প্রাথমিক অবস্থায় ঘাবড়ে যাচ্ছেন, কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় এখানে নেই। ফর্মটি যেহেতু পুরো বাংলা ভাষাতেই রয়েছে, তাই আপনারা সঠিক তথ্যগুলো প্রদান করুন। চলুন তাহলে শুরু করা যাক আজকে অন্নপূর্ণা যোজনার ফর্ম। দেখুন, আগেই বলেছি যে ফর্মটি 12 পৃষ্ঠার, কিন্তু এই 12 পৃষ্ঠার মধ্যে কি করবেন, আপনাদের পরিবারে যারা যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করবে বা বয়স অনুযায়ী যারা যোগ্য, তাদের সবারই তথ্য কিন্তু এখানে আপনি দিতে পারবেন, যদি তারা একটি পরিবারে বিলং করে। তাহলে এখানে সর্বপ্রথম কি বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক এবং চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। আবারও বলছি যে এখানে কিন্তু আপনারা সঠিক এবং সত্য তথ্যই কিন্তু ইনপুট করবেন বা লিখবেন। সর্বপ্রথমে পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম। এখানে HOF, হেড অফ দ্য ফ্যামিলি। তো পরিবারের প্রধানের নাম, পুরো নাম কিন্তু আমাদের এখানে লিখতে হবে, পরিবারের প্রধানের নাম। জন্ম তারিখ, পরিবারের যে প্রধানের নাম আমরা বলছি সেটি দিন, মাস ও বছর হিসাবে লিখতে হবে। আর পুরো নামটা কিন্তু লিখবো আমরা আধার কার্ডে যেমনটি দেওয়া রয়েছে। পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ, মহিলা বা অন্যান্য। পুরুষ হলে আমরা পুরুষের ঘরে টিক চিহ্ন করব, মহিলা হলে অবশ্যই মহিলা, এবং অন্যান্য যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে কিন্তু অন্যান্যর ঘরে অবশ্যই থাকবে। পরিবারের প্রধানের HOF যেটা বলা হয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি। আধার নম্বর, অবশ্যই পরিবারের যে প্রধান রয়েছেন তার একটি আধার কার্ড রয়েছে, এবং আধার কার্ডে যে 12 ডিজিটের নম্বর সেটি কিন্তু এখানে সম্পূর্ণ সঠিকভাবে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি জড়িত থাকে। এবার আমাদের কিন্তু যাদের ডিজিটাল রেশন কার্ড হয়েছে, তো সেই ক্ষেত্রে পারিবারিক আইডি যদি সেটা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা এখানে সঠিকভাবে লিখতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের প্রধান সহ এবং বাকি যারা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে সংখ্যায় লিখব, কারণ এখানে দেওয়াও রয়েছে, শুধুমাত্র সংখ্যাটি লিখতে হবে। ঠিকানা, পুরো ঠিকানা, স্থায়ী ঠিকানা এখানে আমরা দেব, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস। পরবর্তীতে দেওয়া রয়েছে, দেখুন, যোগাযোগ নম্বর। যোগাযোগ নম্বর, পরিবারের যে প্রধান রয়েছে, পরিবারের প্রধানের যদি যোগাযোগ নম্বর থাকে সেই ক্ষেত্রে সেটা অবশ্যই লিখব। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। এবার অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে অনেকের অনেক ধরনের নম্বর থাকে, কিন্তু এটা সবচাইতে ভালো হবে যে মোবাইল ফোনটি বা মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেটা দেওয়া। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এখানে কিন্তু ফর্মগুলো বা যে বেশি দেওয়া রয়েছে, বেশি বলতে আমাদের পরিবারের যারা যারা রয়েছেন প্রধান বাদ দিয়ে বাকি যে সমস্ত সদস্যরা রয়েছেন, এবার পরিবারের প্রধান যদি কোনো একজন পুরুষ হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ওনার স্ত্রীর ব্যাপার যদি বেঁচে থাকেন তার দিতে হবে, এবং তার ছেলে যদি থাকে, অথবা একটি পরিবার বলতে সেই প্রধান যদি কোনো একজন ব্যক্তি পুরুষ হয় সেই ক্ষেত্রে তার নিজস্ব যদি ভাই থাকে। এক কথায় পরিবার বলতে আমরা যেমনটা বুঝি, যেটা একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি, একসঙ্গে থাকি, সেটাই কিন্তু পরিবার। এবং একটি পরিবারের জন্য একটি ফর্মে কিন্তু অনেকের যারা যোগ্য, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, যারা যোগ্য, তাদের সমস্ত তথ্য এখানে থাকবে, এবং বাকিদের তথ্য কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তাহলে পরিবারের সদস্য, দেখুন, সদস্য 1, তাহলে সেই সদস্যর আমরা নাম লিখছি, জন্ম তারিখ লিখছি, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক এবং আধার নম্বর। সদস্য 2, একই রকমভাবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে।
আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এই যে জিনিসগুলো রয়েছে, যে সদস্যের কথাগুলো আমরা বলছি, তো সেই ক্ষেত্রে যে পরিবারের প্রধান তিনি মহিলা হলে অবশ্যই অন্নপূর্ণা যোজনার আবেদন যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে হ্যাঁ হবে। আর হ্যাঁ না হলে কিন্তু আমাদের কি করতে হবে, কোনো কিছু এখানে আমরা করব না বা পুরোটা ফাঁকা রাখবো। দেখুন এখানে বলা হয়েছে নির্দেশ, বয়স 5 বছরের কম হলে আধার NA চিহ্নিত করুন। NA বলতে নট অ্যাপ্লিকেবল, এই ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য কিন্তু আমাদের নয়, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল। তাহলে 5 বছরের বয়স কম হলে আধার কার্ড NA চিহ্নিত আমাদের করতে হবে, ঠিক আছে। এবার 2 নম্বর পেজে যেটা বলা হয়েছে, সদস্য 3, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। তো 5 বছরের বয়সের নিচে হলে সেখানে আমরা আধারের ক্ষেত্রে কি করে দেবো, NA করব, ঠিক আছে। আর নতুবা আমরা কি করব, সেখানে আধার নম্বরটা লিখব। আর এই ক্ষেত্রে সেই যে সদস্য সে কি করছে, আমাদের যে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছে কিনা সেটা কিন্তু দিতে হবে। সদস্য 4 একই রকমভাবেই চলবে, সদস্য 5 একই রকমভাবেই চলবে। এবারে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য HOF ব্যাংক অ্যাকাউন্ট নম্বর IFSC। HOF বলতে আমরা কি জানছি, হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান, তার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে, প্রথমে ব্যাংকের নাম আছে, ব্যাংকের নাম আমরা এখানে লিখবো, ব্যাংকের নাম পুরোটা, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখব এবং অবশ্যই IFSC কোড নম্বর কিন্তু লিখব। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এবার অনেকের অনেক অ্যাকাউন্ট থাকতেই পারে, কিন্তু আমাদের ডিবিটি যে ক্রেডিট, ডিবিটি বলতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটার সঙ্গে আধার এবং ব্যাংকের লিঙ্ক রয়েছে, সেই অ্যাকাউন্টটা দেওয়াটাই কিন্তু শ্রেয় হবে। সদস্য 1 একই রকমভাবে কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড নাম্বার কিন্তু আমরা লিখব। বাকি দেখুন সদস্য 2, 3 এবং 4, সদস্য 5 একই বিষয় কিন্তু এখানে রিপিট করা রয়েছে এবং সেই ক্ষেত্রে বা সেই জন্য কিন্তু ফর্মটি অনেকটা বড় হয়েছে, কিন্তু তথ্যগুলো অবশ্যই সঠিক দিতে হবে এবং সেই সঠিক তথ্য অনুযায়ী যদি তারা যোগ্য হয়, সেই অন্নপূর্ণা যোজনার যে আর্থিক প্রকল্প যেটা রয়েছে সেটা পাওয়ার যোগ্য হলে অবশ্যই তারা কিন্তু বঞ্চিত হবেন না। পেজ নাম্বার 3তে দেখুন যে 5 নম্বর যে সদস্য, তার অ্যাকাউন্ট নম্বর IFSC কোড সেটা দেওয়া রয়েছে। পরবর্তীতে এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ, এখানে হেড অফ দ্য ফ্যামিলি এপিক নম্বর, আমাদের যে ভোটের জন্য বা যে এপিক ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের যে এপিকটি রয়েছে সেটার নম্বর অবশ্যই আমরা লিখব। বিধানসভা ক্ষেত্র, কোন বিধানসভার অধীনে তার সেই এপিক নম্বরটি রয়েছে, সেই বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। তো পরের বিষয়গুলো সাধারণভাবে কিন্তু একই পরিবার যদি হয় একই রকমই হবে, কিন্তু এপিক নম্বরটি পুরোপুরিভাবে আলাদা হবে এবং অংশ নম্বরটা কিন্তু আমরা কি করতে পারি, অংশ নম্বরটা কিন্তু একই হবে। অংশ নম্বর বলতে আমাদের পার্ট নম্বর বোঝানো হচ্ছে, ঠিক আছে, পার্ট নম্বর। আর আলাদা যেটা হবে সেটা কিন্তু হতে পারে সিরিয়াল নম্বর, ঠিক আছে, সিরিয়াল নাম্বারটা সেটা কিন্তু আলাদা হবে। তো সিরিয়াল নাম্বারের কথা কিন্তু এখানে বলা নেই। একই রকমভাবে পরের বিষয়গুলোও চলবে। বিভাগ 12তে যেটা বলা হয়েছে, দেখুন অসংরক্ষিত, আনরিজার্ভড, অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল, EWS, ইকোনমিক্যাল উইকার সেকশন, তফসিলি জাতি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, অন্যান্য অনগ্রসর শ্রেণী, OBC অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বা জনজাতি গোষ্ঠী। এই যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে সঠিক যেটি হবে সেখানে কিন্তু আমাদের টিক চিহ্ন দিতে হবে। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, EWS শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি।
সেই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের প্রমাণ সাপেক্ষ রাখতে হবে, যেগুলোতে আমরা এই যে বিষয়গুলো দেওয়া রয়েছে বিভাগের মধ্যে জাতিগত ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই থাকা জরুরি। রেশন কার্ড, খাদ্য ভর্তুকি সঠিক হলে টিক চিহ্ন দিন। এবার 4 নম্বর পেজে চলে যাই আমরা, কি বলেছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ না বলা হয়েছে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। বিভিন্ন ধরনের ধরন রয়েছে কিন্তু কার্ডে, সেই কার্ডের ধরন আমাদের এখানে উল্লেখ করতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, রেশন যদি তুলে থাকে তাহলে অবশ্যই এখানে আমরা হ্যাঁ করব। আর না, যদি সেরকম মাসিক যে রেশন দেয় যেটা আমাদের সরকার থেকে, সেটা যদি না পায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই না হবে। সম্পদের ক্ষেত্রে এখানে দেখুন যে তথ্য আমাদের দিতে হবে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? 3-এর কম যদি হয় তাহলে আমরা কি করব? অবশ্যই না করব। আর আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি 3 বা 3-এর বেশি হয় তাহলে কিন্তু আমরা সেখানে হ্যাঁ করব। পারিবারিক জমির মালিকানা, এবার অনেকেরই জমি থাকতে পারে, আবার অনেকের জমি নাও থাকতে পারে, ঠিক আছে? তো জমি মালিকানা, বিশেষ করে আমি যাদের না থাকার ব্যাপার বলা হয়েছে, অনেকের হয়তোবা রায়িত সম্পত্তির যেটা ব্যাপার সেটা নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে পারিবারিক জমির মালিকানা হ্যাঁ না হতেই পারে। রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আরবার হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। এবার সেই জমির কিন্তু আমাদের যে সার্বিকভাবে শেষ পর্যন্ত আমাদের কিন্তু রেকর্ড এর কপি রাখতে হবে, এবং সেক্ষেত্রে এটি আরও ভালো হবে যদি খাজনাটা একদম আপ টু ডেটেড করা থাকে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, কত শতক জমি রয়েছে সেই জমির পরিমাণ কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবার হতে পারে যে এখানে যদি একটি পরিবারের মধ্যে অনেকেই থাকে এবং অনেকের নামেই যদি জমি থাকে আর পরিবার যদি একটি হয়, তাহলে পুরোটা কিন্তু এখানে অবশ্যই নির্দেশ অনুযায়ী, ফর্মের নির্দেশ অনুযায়ী শতকে লিখতে হবে। যানবাহন, আপনি পরিবারের কি বলা হয়েছে, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? 4 চাকার গাড়ি থাকলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, 1, 2, 4, 5 যেটাই হোক। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। আর গাড়ির জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল, সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে দিতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, এবার পরিবারের যে সমস্ত সদস্য রয়েছেন সেই ক্ষেত্রে HOF হতে পারে, হেড অফ দ্য ফ্যামিলি, বা অন্যান্যরা। তো সেই স্বাস্থ্য বীমা সম্পর্কে কি বলেছে যে তাদের স্বাস্থ্য বীমা রয়েছে কিনা, না হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। কত টাকার সেই বিমাটা করা হয়েছে, সাম অ্যাসিওর্ড, পাশাপাশি প্রিমিয়াম কত, সেটাও কিন্তু লিখতে হবে। এবং বিমার অঙ্ক যেটা দেখুন সাম অ্যাসিওর্ড বলা হয়েছে, এবং প্রিমিয়ামের বিবরণ সেখানে সংক্ষেপে লিখতে হবে। সরকারি না বেসরকারি সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। HOF এর এটা দেওয়া রয়েছে, যদিও প্রথমেরটা কিন্তু পরিবারের প্রধানের, এটি হলো পরিবারের প্রধান, পরিবারের প্রধানের জন্য দেওয়া রয়েছে সর্বপ্রথম। এবং পরে দেখুন সদস্য 1 একই রকম ভাবেই লিখব, যদি বিমা থাকে সেটা সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ। 2, 3, 4, 5 একই ধরনের কিন্তু আমাদের চলবে, ঠিক আছে? 5 নম্বর পেজে চলে যাচ্ছে। আগের অংশটুকু যে প্রিমিয়ামের বিবরণ, এটা 4 নম্বর যে সদস্য তার সম্পর্কিত, এবং পরবর্তীতে সদস্য 5 সরকারি বেসরকারি বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ। আয় অবলিক দেওয়া রয়েছে পেশা, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান বা পি ট্যাক্স? এবার যদি কেউ আয়কর বা পেশাগত কর প্রদান করে সেই ক্ষেত্রে আমাদের হ্যাঁ লিখতেই হবে, নতুবা না লিখব। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নম্বর লিখতে হবে। একই রকম ভাবেই কিন্তু আবার ওই দেখুন যে 1 থেকে 5 জন যে সদস্য
সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। যদিও এখানে HOF একজন, বাকি আরও 5 জনের আছে, টোটাল 6 জন হিসাবে এখানে করা রয়েছে। তো এই ক্ষেত্রগুলো খুব সোজা। হেড অফ দ্য ফ্যামিলির নাম, প্যান নাম্বার যদি থাকে তার নম্বর লিখতে হবে। সদস্য 1 একই রকমভাবে তার নাম লিখতে হবে এবং ওনার প্যান নম্বরও কিন্তু লিখতে হবে। একদম 5 পর্যন্ত একই জিনিস চলছে। এইবারে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান তিনি সরকারি ক্ষেত্রে কাজ করেন কিনা, বেসরকারি ক্ষেত্রে বেতনভোগ কর্মচারী কিনা, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা বা ব্যবসায়ী মালিক ইত্যাদি, সাধারণভাবে ব্যবসায়ী যারা, আংশিক সময়ের কর্মরত পার্ট টাইম, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক বাইরে থাকছেন কিনা, বেকার, অন্যান্য। এই যে সমস্ত বিষয়গুলো পরিবারের যে প্রধান তার সম্পর্কিত লিখতে হবে এবং পরে কিন্তু বাকি 5 যে সদস্য রয়েছে তাদেরও কিন্তু একই বিষয়ই কিন্তু এখানে বা সঠিক ঘরে আমরা টিক চিহ্ন করব। 6 নম্বর পেজে যেগুলো দেওয়া রয়েছে, সদস্য নম্বর 2 চলে গেল, সদস্য নম্বর 3 একই বিষয়টা আমাদের এই ক্ষেত্রে লিখতে হবে, সদস্য 4, সদস্য 5। এবারে বলা রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। প্রাপ্তবয়স্ক শিক্ষিত কতজন রয়েছে, অশিক্ষিত কতজন রয়েছে। পরিবারের প্রধান, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। শিক্ষিত না অশিক্ষিত সেটা লিখতে হবে টিক চিহ্ন, এবং সর্বোচ্চ শিক্ষাগতা কি সেটা করতে হবে। যদি কেউ মাধ্যমিক পাস থাকে তাহলে মাধ্যমিক পর্যন্ত হতে পারে। একই রকম বিষয়গুলো কিন্তু পরবর্তীতেও রয়েছে। পরের পেজে আমরা চলে যাব সদস্য 1 থেকে 5 পর্যন্ত। এই পেজেও কিন্তু একই বিষয়গুলো বলা রয়েছে। সদস্য 2 শিক্ষিত অশিক্ষিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। তো এইভাবে করে কিন্তু একদম 5 পর্যন্ত অবশ্যই থাকছে। পরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ লিখতে হবে, না হলে না লিখতে হবে। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর, ঠিক আছে, তার সদস্য নম্বর এখানে লিখতে হবে। সেটা তার আইডি প্রদত্ত বা আইডি রয়েছে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন। স্বঘোষণা, নিজস্ব সেই ঘোষণা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, সরকার থেকে কোনো পেনশন পান কিনা, হ্যাঁ বা না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর, ঠিক আছে, যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন। তাহলে এই ফর্মের সঙ্গে কিন্তু অবশ্যই দিতে হবে। যেমন এখানে যিনি পদে রয়েছেন তার স্বঘোষণা বা সহায়ক নথি, প্রয়োজনীয় সহায়ক নথি কিন্তু অবশ্যই প্রদান করতে হবে। কোনো সদস্য কি GST অধীনে নিবন্ধিত আছেন, হ্যাঁ অথবা না। যদি হয় সেই ক্ষেত্রে তার GST আইন, সেই GST নম্বরটা কিন্তু অবশ্যই দিতে হবে। পরে পরিবারের মোট বার্ষিক আয়। বার্ষিক আয় এর পরিবারের যে সকল সদস্যদের এখানে বর্ণনা দেওয়া রয়েছে, প্রধানের বর্ণনা দেওয়া হয়েছে, যিনি পরিবারের প্রধান, তো তাদের সার্বিকভাবে মোট বার্ষিক আয় কত টাকা সেটা কিন্তু অঙ্কে লিখতে হবে। অন্যান্য পরিচয় নথি, CAA এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে পরিবারের প্রধান প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন। এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই প্রযোজ্য নয়, এটি হবে। আর যদি হয়ে থাকে CAA এর আবেদনের বর্তমান অবস্থা, তাহলে আবেদন করা হয়েছে, আবেদন নম্বর সেটা করা হয়েছে, সে আবেদন নম্বর, অথবা ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বর। একই রকম বিষয়টা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে অন্যান্য তাদের সকলেরই কিন্তু দিতে হবে, যদি প্রযোজ্য হয় তবেই। দেখুন লক্ষ্য করে সদস্য 2 রয়েছে, সদস্য 3 রয়েছে, সদস্য 4 এবং পরে রয়েছে সদস্য 5। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড KCC, কিষাণ ক্রেডিট কার্ড ARD, ঠিক আছে, শিল্পী ক্রেডিট কার্ড, আবার একইভাবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন তার সেই নম্বর লিখতে হবে, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে, এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো যদি পেয়ে থাকে সেই নম্বর, আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে, চালু হয়েছে, সেটা কিন্তু করতে হবে। একই রকম বিষয়গুলো কিন্তু আবার সদস্য 1, 2, 3, 4, 5 করে চলতেই থাকবে। পরে 9 নম্বর পেজে দেখে নিই। দেখুন একই বিষয়টাই বলা হয়েছে।
এইবার যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না। এবার অনেকেই কিন্তু SIR 2026-এর নাম বাদ পড়েছে, তারা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছেন। তো এই ক্ষেত্রে যদি কারো প্রযোজ্য হয় তাহলে হ্যাঁ করতে হবে, মামলার বিবরণ দিতে হবে, আর না হলে প্রযোজ্য নয় বা না, এইটা কিন্তু আমরা অপশন হিসাবে লিখব। একই বিষয়গুলো কিন্তু বাকি সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার সদস্য নম্বর 1, সেই পরিবারের কেউ স্কুলে পড়ছে কিনা এবং সেই শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ছে, বিদ্যালয়ের নাম, ধরন কি ধরনের স্কুলগুলোতে সে পড়ছে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর বিদ্যালয় না বেসরকারি বিদ্যালয়। বেসরকারি বিদ্যালয় হতেই পারে। এবার যদি বলেছে বিদ্যালয় ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। অবশ্যই পরের পেজে দেওয়া রয়েছে, পরের পেজটা আমরা দেখে নিই। এখানে বলা রয়েছে স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, অন্যান্য, এবং অন্যান্য হলে এগুলোর মধ্যে যদি আলাদা হয় তাহলে তার বিবরণ কিন্তু আমাদের এখানে সংক্ষেপে লিখতে হবে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একই বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে সদস্য 4 পর্যন্ত। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি শিশু সদস্য। একই রকমভাবে বাকিদের ক্ষেত্রেও রয়েছে শিশু সদস্য 2, যদি সরকারি বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখান থেকে যদি কোনো টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে সেটা লিখতে হবে হ্যাঁ হলে, আর টিকাকরণ করা হয়নি তাহলে না করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড, আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এই বিষয়গুলো করতে হবে। কারণ যে কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু কার্ড প্রদান করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কার্ডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। কাদের জন্য? সেই শিশু সদস্যদের জন্য। এবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় 6 নম্বর দেখুন, বলছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সরাসরি যে আপনার অ্যাকাউন্টে যে কোনো প্রকল্পের সাহায্য আপনি পাচ্ছেন কিনা, যেমন পরিবারের প্রধান পায় কিনা বর্তমানে, ঠিক আছে, তাহলে পেলে সেটা লিখতে হবে, বা সেই প্রকল্পের নামও কিন্তু এখানে আমাদের লিখতে হবে। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। যেমন এই ক্ষেত্রে যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন বিগত সরকারের আমলে। তো সেই ক্ষেত্রে প্রকল্পের সুবিধা যারা পাবেন, যদি পরিবারের প্রধান একজন মহিলা হন তাহলে সেক্ষেত্রে তিনিও পাবেন। আবার এরকম হতে পারে পরিবারের প্রধান বার্ধক্য ভাতা পাচ্ছেন, সেটাও হতে পারে, ঠিক আছে। তাহলে সেই প্রকল্পের নাম কিন্তু লিখতে হবে। একই রকমভাবে কিন্তু বাকিদের বিষয়গুলো এইরকমভাবেই লিখব। প্রকল্প নাম এবং সদস্য সংখ্যা এখানে 4 পর্যন্ত রয়েছে। 12 নম্বর পেজে কি রয়েছে দেখছি। কোনো সরকারি প্রকল্প না পায়, বিশেষ করে যে বাদ দেওয়া হয়েছে সে তার প্রকল্প, তাহলে সেই বিষয়টা কিন্তু কেন বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিক বা অফিসার সেটা কিন্তু, বা তিনি কিন্তু সেটা পূরণ করবেন, বা কী কারণে তার বাদ হয়েছে সেটা কিন্তু লিখতে হবে। ঘোষণা ও সম্মতি সর্বশেষ যেটা দেওয়া রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে কিন্তু আমার নিজস্ব স্বাক্ষর কিন্তু দিতে হবে এবং অবশ্যই এটা পরিবারের প্রধান কিন্তু দিচ্ছেন, এবং এখানে সম্মত যেটা, এখানে কিন্তু আমরা একটা টিক চিহ্ন দেব। এবার একটা বিষয় এখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে, দ্রষ্টব্য। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এটা কিন্তু পুরোপুরি ফর্মটা, ঠিক আছে। এরপরে কিন্তু এই ফর্মটি ভেরিফাইড হবে। এবার আমি আপনাদের সকলকেই বলবো যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করছেন, যদিও অনেক সময় রয়েছে, এই বিষয়ে সঠিক তথ্যগুলো প্রদান করাটাই একদম সঠিক হবে।
কারণ সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে আপনাকে সঠিকভাবে দিতে হবে, যেহেতু আপনি এখানে নিজে ঘোষণা করছেন যে সমস্ত তথ্যগুলো আপনার জ্ঞানত সত্য। এবং সর্বশেষ যে অংশটি রয়েছে আপনার উপরে যে দেওয়া তথ্য, সেই তথ্যটি কিন্তু সম্পূর্ণভাবে সরকারি ব্যবহারের জন্য এটি। এবার সরকারি আধিকারিকরা কিন্তু এটি যাচাই করবে এবং সেই ক্ষেত্রে আপনার এই যে আবেদনপত্রটি গ্রহণ বা প্রত্যাখ্যান হচ্ছে কিনা সেটা কিন্তু তাদের উপরে নির্ভর করবে। বিশেষ করে যে সমস্ত ডিটেলসগুলো আপনি সেখানে সঠিকভাবে প্রদান করেছেন তার উপর ভিত্তি করে তারা কিন্তু যাচাই করবে। তো এই ছিল একটি ছোট্ট ভিডিও অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ। তো আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।